লিখে রাখছিলেন এই 4টা চ্যাপ্টার আমাদেরকে আগে করান, মুছে ফেললাম। তাহলে প্রথমে বলছো টাইম ভ্যালু অফ মানি। আর কাকলি তো তাহলে ওই অফলাইনেই করো না, অনলাইনেই করো, কারণ তোমার তো কলেজ, জি স্যার। তোমার তো আরো 1 মাস মনে হয় কলেজ হবে। মারামারি কদ্দূর করছো সেটা কও। যে লেভেলের মারামারি করছে স্যার। তোমরা কি কারণে ঢাকা কলেজের সাথে লাগতে যাও? আমি কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্ট, বুঝছো, আমি কিন্তু অঙ্ক ভুল করাই দেবো। শুধু হ্যাঁ, শুধু উঠে এসে ওরা লাইকা গেছে স্যার, ঢাকা কলেজের ছেলেরা আসছে, ওরাই তো আইসা শুরু করে দিছে। আমাদের কলেজের কোনো ছেলেই ছিল না তখন, মেয়েদের ক্লাস চলতেছে। ও, বলে যাই কি হোক স্যার আমাদের নাকি কোন স্টুডেন্ট নাকি আমাদের কলেজের ছেলেরা নাকি মাইরা ফেলছে, এই কারণে আর কি ওরা এরকম করছে। বুঝতে পারছি, কয়দিন পর পরই লাগে। তোমার কলেজ শেষ হইব কবে? সিটি কলেজের একটা ঝামেলা, আমার পরিচিত স্টুডেন্টদেরকে আমি কখনো ভর্তি হইতে কই না, যে তোমার জীবন তেজপাতা বানা লাইবো। শ্বশুর বাড়িতেও মানুষ এত জ্বালায় না, সিটি কলেজে যে পরিমাণ জ্বালায়। অনেক প্যারা দেয় স্যার। হ্যাঁ, চলো তাহলে আমরা টাইম ভ্যালুর সূত্র লিখবো। টাইম ভ্যালু, এটা চ্যাপ্টার 3, মনে রাখবা, এটা চ্যাপ্টার হলো 3, চ্যাপ্টার 3, টাইম ভ্যালু অফ মানি। আমাদের টার্গেট হলো এই চ্যাপ্টারে পার্ট বি তে একটা অঙ্ক অ্যান্সার করব, যেটা থেকে আমরা 4 মার্ক অ্যাচিভ করব। সি তে একটা অঙ্ক করব, সেটা থেকে আমরা 10 মার্ক অ্যাচিভ করব। আমাদের টার্গেট হলো আজকের যুদ্ধ, যে এই আর টোটাল হলো কত? হ্যাঁ, চ্যাপ্টার 3 তো মিড টার্ম। না না, আমি যে শীটটা তোমাদের দিছি না, দিব না, ওই শীটের অনুযায়ী বলতেছি। আর তোমাদের ওই বই অনুযায়ী যদি দেখো, তাহলে এটা হলো 3-র পরে 4-এ, বুঝছো? আচ্ছা আচ্ছা। তোমরা যে রাইটার বই কিনবা, সূচিপত্র অনুযায়ী দেই না তো, কারণ এই সেম সিলেবাস ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে। তো এক এক ডিপার্টমেন্টে এক এক জায়গায়। যেমন তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে, আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর হলো ফিনান্স ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট আর হলো মার্কেটিং হলো সেকেন্ড ইয়ারে। তো এই জন্য আমি কি করি, আমি একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শীটটা বানায় রাখছি। তো বইয়ের যে কোনো জায়গায় থাকুক চ্যাপ্টার, সমস্যা নেই। এখন আমরা সূত্র লিখব। প্রথমে লেখো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। প্রথম সূত্র, পিবি সমান এফ বি 1 + i পাওয়ার n। এটার একটা বিপরীত সূত্র, পিবি সমান এফ বি 1 + i ডিভাইডেড n, n m। এখন এই সূত্রটা হবে যখন একবার জমা বা গ্রহণ, গ্রহণ লিখি, গ্রহণ এবং একবার পরিশোধ। বাংলাটা একটু লিখে রাখো, পরে আমি অঙ্ক যখন বুঝাবো তোমার জন্য সুবিধা হবে। অঙ্ক হোমওয়ার্ক দেওয়া দিলেও বুঝতে সুবিধা হবে তোমাদের। যখন একবার গ্রহণ এবং একবার পরিশোধ। আর এইটা লিখবা একই বিষয়, ডু। ডু মানে ওই উপরের কথাটাই, কিন্তু, কিন্তু সুদ একাধিক বার, মানে উপরের কথাটা এইটা, এটাও সেম সূত্র, একবার গ্রহণ এবং একবার পরিশোধ। আর নিচে হলো লিখবো কিন্তু সুদ একাধিক বার। আর এইগুলার ব্যাখ্যা আমি অঙ্ক করণের সময় বুঝাবো। 2 নম্বর সূত্র, পিবি সমান A1 1 + i পাওয়ার n, A2 1 + i পাওয়ার 2 মানে n, A3 1 + i পাওয়ার 3, ডট 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 এমন চলমান থাকবে, an 1 + i পাওয়ার n।
আচ্ছা, এই সূত্রটা কখন হবে সেটা আমি লিখে দিতেছি। যখন আন্তঃপ্রবাহ অসমান থাকবে, অসমান, যখন আন্তঃপ্রবাহ অসমান থাকবে, যখন আন্তঃপ্রবাহ অসমান থাকবে, এই এতটুকু লিখে ফেলো। যখন আন্তঃপ্রবাহ অসমান থাকবে। এবার যদি এইগুলা তোলা হয় তখন কিন্তু আমাকে আওয়াজ দিও, যাতে আমি সামনের দিকে আগাইতে পারি। তোমরা কি করবা, স্ক্রিন যেটার ভিতরে আমাকে দেখতে পাচ্ছ এই স্ক্রিনটাকে ট্যাপ করে, মানে বোর্ডটা যেখানে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু বড় করে নিও। হ্যাঁ, ট্যাপ করে এটা বড় করে নিও। অর্থাৎ এটাকে ট্যাপ করে ধরে রাখবা, পিন আসবো, পিন করে নিবা, পিন করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে, এটা তো জানোই তোমরা। সবার কি তোলা হয়েছে এইটুকু? জি স্যার। হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমি সামনের দিকে একটু আগাবো। এটা কয় নাম্বার সূত্র লিখছি কত? 2 নাম্বার। 2 নম্বর। 2 নাম্বার লিখছি, এখন আমরা 3 নাম্বার লিখবো। ইনস্টলমেন্ট, বাংলা হলো কিস্তি, এটার আরেকটা নাম আছে অ্যানুইটিস। এই প্রেজেন্ট ভ্যালুর মধ্যেই এটা প্রথম যেটা, পিবি সমান এ বাই আই 1 - 1 + i পাওয়ার n, এটাকে অর দিয়া পিবি সমান এ বাই আই 1 - 1 + i পাওয়ার n 1 + i। এখন প্রথমটা কখন? শেষে, শেষে প্রদান, আর এটা হলো শুরুতে প্রদান, শুরুতে প্রদান। প্রথমটা শেষে প্রদান, পরেরটা হলো শুরুতে প্রদান। কি প্রদান? কিস্তির টাকা প্রদান, ওগুলোর ব্যাখ্যা আমি পরে বুঝাবো। প্রথমটা শেষে প্রদান, পরেরটা হলো শুরুতে প্রদান। এই ইনস্টলমেন্টের মধ্যে লাস্ট সূত্রটা 2 নাম্বার, পিবি সমান এ বাই আই ডিভাইডেড এম 1 + i ডিভাইডেড এম এন এম, এটাও শুরুতে, শেষে। কিন্তু কিস্তি একাধিক বার, কিন্তু কিস্তি, কিন্তু কয়বার লিখছি দেখছো? কিন্তু কিস্তি একাধিকবার, কিন্তু কিস্তি একাধিকবার। তারপরে এটাকে আরো একটা লিখবো, পিবি সমান, এটা সূত্রগুলা লেখো, প্রয়োগ করা একবারে সহজ এই অঙ্ক, যখন বুঝাই দিব তোমার কাছে মনে হবে একবারে সহজ এই অঙ্ক। আর মোটামুটি আমি বলেই দিব এই অঙ্কটা আইবো, ওইটা আজকে আমি ব্যাচে বলে দিছি যে এই অঙ্কগুলো এবছরের জন্য আসবো। আর শুরুতে প্রদান, সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গেছে, আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা প্রিন্ট করে নিও। কিন্তু কিস্তি, কিন্তু কিস্তি একাধিকবার,
এই পর্যন্ত উঠাও, কিন্তু এক কিস্তি একাধিকবার। প্রেজেন্ট ভ্যালুর সূত্র লেখা শেষ। দেখা মানে বোর্ড দেখতে কি সমস্যা হয়, গোলা টোলা হয়ে যায় নাকি? না স্যার। ঠিক আছে। শেষ স্যার। বাকিদের লেখা হয়েছে দেখো তো, মিথিলা, আনিকা, এক মিনিট অভিরাজ, স্যার, মুস্কাইনা। হয় নাই। আচ্ছা জি আচ্ছা, স্যার। উঠাও। ঠিক আছে। যে আনিকা, মিথিলা, তোমরা কোন কলেজে? স্যার নারায়ণগঞ্জ কলেজ। ও, নারায়ণগঞ্জ অভিরাজও কলেজ। নারায়ণগঞ্জ কলেজ, হুম। মুস্তাহিনাও তো নারায়ণগঞ্জ কলেজ, তাহলে তোমরা সবাই এক কলেজেরই। তোমরা কিন্তু রেজিস্ট্রি ফর্ম ফিল আপ হইলে আমারে কিন্তু ই নাম্বার দিবা, আমি চামু ফর্ম ফিল আপ হইলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসবে, তো তখন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমারে দিবা। রেজিস্ট্রেশন নাম্বার দিলে ওই দেখবা আমি তোমাদের ইন কোর্সে 20-এ 20 দিয়ে দেবো। 20 তো দিতে পারবো না, 18 বা 19 দিয়ে দিব। স্যার তাহলে আমারটা? তোমার এমনি দিব, কারণ সিটি কলেজের বৈশিষ্ট্য হলো একদম 20-এ 20 দিয়ে দেয় বা 19 দেয় যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে 75%। আর তুমি তো মনে হয় 100% অ্যাটেন্ডেন্স থাকো, তাই না? জি স্যার। তোমার আর সমস্যা নেই। নারায়ণগঞ্জে অনেক ঝামেলা করে, তোমার আর সমস্যা নেই। তুমি যদি রিটার্ন ভালো করো দেখবা A+ পাইবা। তোমাদের 20-এ 20 দিয়ে দেয় কলেজে, অ্যাটেন্ডেন্সের উপরে ডিপেন্ড করে। অ্যাটেন্ডেন্স আছে তার মানে 20 দিয়ে দেয়। তোমাদের কলেজের সুবিধা হলো কি, টিচাররা ওই ছাত্র পড়ানোর জন্য পাগল হয়ে থাকে না, এখন জানি না, কিন্তু আগে তো থাকতো না। সিটি কলেজের তার তোলা টিচাররা, শেষ। আচ্ছা, আগে সিটি কলেজের টিচাররা ছাত্র পড়াইতো না, এখন জানি না। খালিকুজ্জামানের নাম শুনছো? খালিকুজ্জামান জি স্যার। তোমাদের তোমাদের কলেজে কি এখনো আছে? সিটি কলেজের কিন্তু ছিল সে, না এখন কি মনে হয় আছে? এখন তো নাই। আচ্ছা, এই বিখ্যাত বই খালিকুজ্জামানের যে ম্যানেজমেন্ট বই, সে কিন্তু সিটি কলেজের টিচার। আবার আরেকজন টিচার ছিল, যদিও মারা গেছেন, হাফিজউদ্দিন স্যার, মানে আমরা যার বই পড়ছি, হাফিজউদ্দিন, সেও সিটি কলেজের প্রিন্সিপাল ছিল। হ্যাঁ উনি প্রিন্সিপাল ছিল, এটা জানি। আচ্ছা, এখন আমরা এতটুকু লিখলাম, এখন আমরা প্রেজেন্ট ভ্যালুর পরে ফিউচার ভ্যালু লিখবো, অথবা টার্মিনাল ভ্যালু, TERMINAL, এটার একটা বিকল্প নাম। ফিউচার ভ্যালু, টার্মিনাল ভ্যালু যেটাই লেখো এক একই কথা। ভবিষ্যৎ মূল্য যেটাই লেখো, ফিউচার ভ্যালু লেখো বা টার্মিনাল ভ্যালু লেখো, যেটাই লেখো সেম। সামনে কি যাব? জি স্যার। তাহলে 1 নম্বর সূত্র লিখি আমরা, FB সমান PB 1 + I পাওয়ার n, or FB সমান PB 1 + I ডিভাইডেড NM। প্রথমটি হলো একবার জমা এবং একবার উত্তোলন। আচ্ছা, এটাও একই, একবার জমা এবং একবার উত্তোলন, কিন্তু এই 2 নাম্বারটার মধ্যে এটা, কিন্তু সুদ একাধিক বার গ্রহণ। সূত্র সেম, শুধুমাত্র এম আছে। FB সমান PB 1 + I পাওয়ার n, একবার জমা, একবার গ্রহণ, একবার উত্তোলন। আর 2 নাম্বারটা হলো PB FB সমান PB 1 + I ডিভাইডেড M NM,
এটা হলো একবার জমা একবার গ্রহণ বা উত্তোলন, কিন্তু সুদ একাধিকবার গ্রহণ, সুদের পরিমাণ একাধিকবার হবে। তারপর তারপরে একটা হলো এরকম, পরের সূত্র FB সমান A1, এটা লাগতো না হুদ্দাই, এই সূত্রটা দিয়ে লাভ নাই, গত 20 বছরে আহে নাই, হুদ্দাই এখন আর করানোর টাইম নাই, ওটা বাদ। 2 নাম্বারটা ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টের প্রথম সূত্র FB সমান শেষে জমা। এটা কিন্তু আমি জমা লিখছি, বুঝছো? শুরুতে জমা, এটা একটা হলো শেষে জমা আর একটা হলো শুরুতে জমা। এটা হলো 1 নাম্বার গেল, সরি, এটা হলো 1 নাম্বার। এখন লিখবো 2 নাম্বার। এটার আরেকটা অর আছে, আমি অরটা এদিকে লিখে দিই। স্যার ইনস্টলমেন্টের এফবির যে হুম। সেকেন্ড সূত্রটা, অরের সূত্রটা, ওইটাতে 1 মাইনাস মিস গেছে। ও, 1 দেই নেই, -1। স্যার এই সূত্রগুলো সব তো শীতে আছে না? না, আমি কোন সূত্র শিটে দেই না কখনোই। সূত্রের মধ্যে, আমার শিটের মধ্যে শুধু অঙ্ক আছে, অঙ্কের সলিউশনও নাই, শুধুমাত্র আছে ব্রিফ কোশ্চেনের সমাধান দেওয়া আছে, ব্রিফ কোশ্চেন, ওই যে 1 মার্কের কোশ্চেন পড়তে হবে সেটার সমাধানগুলো দেওয়া আছে। এছাড়া আমি সূত্রে কিছু দেই না, আমি বইয়ের মতো করে কোনো অঙ্কের সমাধান করি না, এই কারণে আমি সূত্রগুলো দেই না, এটা আমার নিজস্ব টেকনিক। আমি চেষ্টা করি বইগুলো ছাড়া ব্যতিক্রম খুব সহজে কিভাবে অঙ্কটা করা যায় ওইভাবে ধরানোর চেষ্টা করি। যদিও টাইম ভ্যালুতে পার্থক্য নাই, টাইম ভ্যালু সব একরকম, অন্য অঙ্কে যেয়ে দেখবা যে আকাশ পাতাল পার্থক্য বইয়ের সাথে। আচ্ছা, এইটুকু উঠাও। তোমাদের যখন ওঠা শেষ হইব তখন আমারে বইলো। স্যার উঠানো শেষ। শেষ স্যার। আচ্ছা, এখন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর সূত্র এগুলা, যদিও আমি এনে এত্তারি সূত্র লিখছি, এত্তারি সূত্র আমি ব্যবহার করবো না। যখন দেখো এই যে 2 নাম্বার সূত্র আমি কখনোই ব্যবহার করব না, 1 নাম্বার দ্বারাই আমি 2 নাম্বার সমাধান করে ফেলবো। এই যে 1 নাম্বার যে সূত্র সেটাই 2 নাম্বার সমাধান শুরু করে শেষ করব। 2 নাম্বার সূত্রটা তোমাদের ব্যবহারই লাগবে না, দেখবা। এটা ছাড়া মোট 5টা সূত্র দিয়ে আমি এই চ্যাপ্টার করব। এটা ছাড়া এই চ্যাপ্টারের আর কিছু সূত্র ব্যবহার হয়, সেটা হলো 69 নীতি বা 72 নীতি, কোনো টাকা ডাবল বা ট্রিপল করার জন্য। তবে 69 নীতি 72 নীতি ছাড়াও ওই অঙ্ক করা যায়। এখন টাইম ভ্যালু অফ মানি করতে গেলে আমাদেরকে জানতে হবে এই অর্থের সময় মূল্য কেন বিবেচনা করি।
অর্থের সমমূল্য বিবেচনা করি এই কারণে, কারণ অর্থের দাম দিন দিন সস্তা হয়ে যায়, অর্থের দাম দিন দিন কমে যায়। আজকে 1,000 টাকার যে পরিমাণ ভ্যালু আছে, আজ থেকে 5 বছর পরে 1,000 টাকার ভ্যালু এরকম থাকবে না। এটা তোমরাও দেখছো। দেখো, 5 টাকার এখন কিছু পাওয়া যায়, 5 টাকা দিয়ে এখনো পাওয়া যায়, একটা চকলেট তো পাওয়া যায়। কিন্তু আজ থেকে 10 বছর পরে 5 টাকা দিয়ে আর একটা চকলেট পাওয়া যাবে না, পরিবর্তন হয়ে যাবে। আজকে একটা কলম 5 টাকায় পাওয়া যাবে, 10 বছর পরে 5 টাকা দিয়ে আর কলম পাওয়া যাবে না। কলম একটাই পাইবা, কিন্তু দাম হয়ে যাবে 15 টাকা, দাম হয়ে যাবে 10 টাকা। তার মানে হলো অর্থের দাম ধীরে ধীরে কমতেছে। আমরা জানতাম, আমরা শুনছি, হয়তোবা তোমরা শুনছো, আমরা দেখছি গোল্ডের, প্রত্যেক ভরি গোল্ডের দাম 3,000 টাকা। আমি দেখছি, আমি ছোটবেলা দেখছি গোল্ডের ভরি 3,000, এখন 1.5 লাখ টাকা। 1.5 লাখও না, মনে হয় আরো বাড়ছে। আচ্ছা, তাহলে এই যে দামটা পরিবর্তন হচ্ছে, স্বর্ণের পরিমাণটা কি বেশি দেয়? তোমাকে স্বর্ণের পরিমাণ ওই সেম দিচ্ছে, সেম কোয়ান্টিটি, সেম কোয়ালিটি, কোয়ান্টিটি কোয়ালিটি সেম, কিন্তু ভ্যালুটা পরিবর্তন হয়েছে। তাহলে দেখো, টাকার দাম বাড়ছে না টাকার দাম কমছে? দাদা বা তার দাদা, এরকম বাবা বা বাবারে জিজ্ঞেস করবা যে তার দাদার কাছে শুনছে 1 টাকা দিয়া পুরো একটা বিশাল বড় অনুষ্ঠান কমপ্লিট করে ফেলা যাইতো আগে। হ্যাঁ, আজ থেকে 100 বছর আগে। আচ্ছা, তাহলে এখন 1 টাকা ভিক্ষুকরে দিলে উল্টা ধমক দিব, 5 টাকা দিলেই নিতে চায় না। তো এই যে ধীরে ধীরে দাম কমে যাচ্ছে সম্পদের, এই অর্থের, কাগজে মুদ্রার দাম কমে যাচ্ছে, এটাই আমরা এই এই চ্যাপ্টার থেকে শিখব। এখন টাইম ভ্যালুতে দুইটা ফ্যাক্টর খুব বেশি ইম্পর্টেন্ট, একটি হলো প্রেজেন্ট ভ্যালু, একটা ফিউচার ভ্যালু। ম্যাক্সিমাম 99% ছাত্রদের একটাই সমস্যা, যে কি, রাখো, আনার দরকার নাই, আমি এনে দিব। আচ্ছা, এখন খেয়াল করো যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর যে সমস্যাটা ছাত্রদের মধ্যে, সেটা হলো অঙ্কটা বুঝবো কিভাবে, প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু। এটার জন্য কিছু টেকনিক ব্যবহার করতে হবে। মনে রাখবা, প্রেজেন্ট ভ্যালু বোঝার সবচেয়ে সহজ উপায় হলো বর্তমানে কোনো কাজ সম্পন্ন করে ফেলছি, যেটা ঋণ গ্রহণের মাধ্যমে, যেটা ভবিষ্যতে আমরা পরিশোধ করব। আজকে আমরা একটা ল্যাপটপ ক্রয় করছি, আজকে আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে টাকা হাওলাত করে আমরা একটা ঋণ, একটা মোবাইল ফোন কিনে ফেলছি। বন্ধুকে বলছি আগামী 1 মাস পরে তোমাকে টাকাটা দিয়ে দিব। তাহলে দেখো, ঋণটা বর্তমানে গ্রহণ করছি, টাকাটা আমি ভবিষ্যতে পরিশোধ করব, জমাবো না, কিন্তু ভবিষ্যতে পরিশোধ করব। তার মানে প্রেজেন্ট ভ্যালুর বিষয়টা হলো বর্তমানে টাকাটাকে, নগদ অর্থকে লিকুইড ক্যাশ আকারে ব্যবহার করে ভবিষ্যতে এর দায়ভার আমার কাঁধে পড়বে, আর আমি আস্তে আস্তে চুকাইয়া যাইব, টাকাগুলো কিস্তির মাধ্যমে পরিশোধ করে দিব। এটা হলো প্রেজেন্ট ভ্যালু। যেমন আমরা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করি, হয়তোবা তোমাদের এখানে কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করো। ক্রেডিট কার্ড মানে তুমি কোনো কিছু কিনে ফেললা কার্ডের মাধ্যমে, এরপরে মাস শেষে যাইয়া ব্যাংকের টাকা জমা দিবা, এটা হলো প্রেজেন্ট। এখন যদি বাবা এসে আজকে বলে যে আমি একটা গাড়ি কিনতে চাই, আজকে গাড়ির কোম্পানি আমাকে বলছে যে কিস্তিতে গাড়িটা কিনতে দিবে, আজকে গাড়িটা আমি কিনবো, গাড়িটার দাম 20 লাখ টাকা, আমি এটা 10 বছরে টাকাটা পরিশোধ করতে পারবো, এটা প্রেজেন্ট ভ্যালু। কারণ গাড়িটা কিনবো আজকে, পরিশোধ করব ভবিষ্যতে। তার মানে বর্তমানে কোনো কাজ সম্পন্ন করব, সেটা প্রেজেন্ট। আমি এখন পড়াচ্ছি, হ্যাঁ, এটা প্রেজেন্ট, এটা তো আমি জানি এখন পড়াচ্ছি। এখন আমি যদি বলি এই যে পড়ানোর বিনিময়ে তোমাদের কাছে অর্থ পেমেন্ট নিব, সেটা তোমরা ভবিষ্যতে দিবা। যদি বলি আজকে করাচ্ছি, 72 ঘন্টার মধ্যে আমার পেমেন্ট দিতে হবে, ওইটাই হলো পরিশোধ করবা তোমরা, এটা হলো প্রেজেন্ট। একদম টাটকা উদাহরণ। আজকে কোনো কিছু টাকা গ্রহণ করছো ঋণ আকারে, যেটা ভবিষ্যতে পরিশোধ করবা, সেটা হলো প্রেজেন্ট ভ্যালু। তা প্রেজেন্ট ভ্যালুর একদম সিম্পল ডেফিনিশন, প্রেজেন্ট ভ্যালুর টাকা ঋণ আকারে গ্রহণ করে বর্তমানে ব্যবহার করব, যে ঋণ ভবিষ্যতে আমরা ধীরে ধীরে বা একবারে পরিশোধ করব, সেটাকে আমরা প্রেজেন্ট। এখন এটার মধ্যে একটা কথা বলতে পারি, ঋণ একবার নিলাম, এখন পরিশোধটা কেমনে করব? পরিশোধটা চাইলে আমরা বারবার করতে পারি, চাইলে একবার করতে পারি। খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার কাছ থেকে 50,000 টাকা লোন নিয়ে একটা আইফোন কিনছো, এখন কিনছো তাহলে লোন, বন্ধু বলছে টাকাটা কবে দিবা, তুমি বলছো বারবার দিতে পারবো না, আমি টাকাটা 2 মাস পরে একবারে দিয়ে দেবো। 2 মাস পরে, মনে করো এটা হলো এপ্রিল মাস, মে, জুন, জুলাই মাসের 1 তারিখে একবারে তোর 50,000 টাকা একবারে ফেরত দিয়ে দিব। দেখো, আজকে টাকাটা নিছো একবারে, পরিশোধও করবা একবারে। যদি এইরকম প্রেক্ষাপট ঘটে, তাহলে সেটাকে আমরা বলি লামসাম। লামসাম মানে এককালীন, গ্রহণ করলাম ঋণ একবার, পরিশোধও করে দিব একবার, এটা একটা কথা।
আবার ওই সেম বন্ধুকেই বলতে পারো যে আজকে আমাকে 50,000 টাকা হাওলাত দে, আমি এই টাকাটা পরিশোধ তোমাকে করব, তবে প্রত্যেক মাসে 10,000 করে দিয়ে দিব, আগামী 5 মাসে 50,000 ক্লিয়ার, মাসে মাসে দিব। তুমি বললা যে না মাসে পারবো না, 2 মাস পর পর দিব, না 2 মাসে পারবো না, বছর পর পর দিব, মানে বারবার দিবা, সেটা হলো ফিউচার। আমি তোমার কাছে পেমেন্ট চাইছি যে আমার পেমেন্ট পরিশোধ করো, তুমি কয় স্যার আমি 2টা কিস্তিতে দিব, 2বারে দিব টাকা, একবারে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। এই যে বারবার দিবা সেটা হলো ইনস্টলমেন্ট, অ্যানুইটিস, বাৎসরিক ভিত্তি অথবা কিস্তির অঙ্ক। তাহলে কিস্তির অঙ্ক বোঝার একটাই উপায় যে আমি গ্রহণ করব একবার, পরিশোধ করব বারবার। আর আর হলো কি বলে লামসাম, লামসামের অঙ্ক বোঝার একটাই উপায়, গ্রহণ করব আজকে একবার, আমি পরিশোধও করব একবার, একদম টাটকা ওয়াদা, আজকে নিছি কালকে দিয়ে দেবো, একদম টাটকা ওয়াদা। এটা হলো লামসামের অঙ্ক। এই হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালুর ওই ডেফিনেশনটা মনে রাখবো যে প্রেজেন্ট ভ্যালু ঋণ আকারে বর্তমানে একবার গ্রহণ করে ভবিষ্যতে আমি একবার বা বারবারে পরিশোধ করব, সেটা হলো প্রেজেন্ট ভ্যালু। একদম সিম্পল কথা, প্রেজেন্ট ভ্যালু ঋণ আকারে গ্রহণ করা হয়। আচ্ছা, আর ফিউচার ভ্যালু হলো, মনে করো তুমি তোমার ছোট বোনকে বলছো আগামী ঈদে তোমাকে বা আগামী পূজায়, এই যে দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজায় ছোট বোনকে বলছো তোমার পছন্দের একটা ড্রেস কিনে দিব, তাহলে তুমি কি করবা জানো, এখন থেকে জমাইতে থাকবা টাকা। ফিউচার ভ্যালু ভবিষ্যতের জন্য জমানো হয়, এটা হলো ফিউচার ভ্যালু। তুমি চিন্তা করলা আজ থেকে 5 বছর পরে একটা মোটর বাইক কিনবা, তুমি নিজে নিজের টাকা দিয়ে কিনবা, তাহলে তুমি কি হাওলাত করবা, না তুমি চিন্তা করবা আমার কাছে 5 বছর সময় আছে, আমি নিজে নিজে টাকা জমাই, নিজের হাত খরচ নিজে যা ইনকাম করি, টিউশন দিয়ে বিভিন্ন রকম ভাবে ইনকাম করি, বাবা মা দেয়, সে অর্থগুলো জমাবো। ফিউচার ভ্যালু এক কথায় ভবিষ্যতের জন্য জমাইতে হয়, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন করব তার জন্য জমাবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু হলো ঋণ আকারে গ্রহণ, ভবিষ্যৎ হলো একবারে জমানো। এখন এই যে ভবিষ্যতের জন্য আমি টাকাটা জমাবো, সেটা এখন কেমনে জমাবো সেটা আমাদের জানতে হবে। এখন এই বিষয়টা কেমনে সেটা একটু খেয়াল করো। ভবিষ্যৎ ভ্যালুর জমানোর সিস্টেম দুইটা। তুমি তোমার ছোট বোনকে ডাইকা বলছো যে তুমি কাজ করো, তুমি তো এবার এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষায় যদি গোল্ডেন পাও এবং তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তোমাকে আমি একটা আইফোন কিনে দিব, তখনকার সময় যেটা লেটেস্ট থাকবে ওই ফোনটা আমি তোমাকে কিনে দিব, সেটার দাম যা হোক। এখন তুমি এই কথা বলছো, এখন বোন তো ইন্সপায়ার হয়ে ইচ্ছা মতো পড়াশোনা শুরু করে দিছে। এখন যেহেতু তুমি বলছো, তাই তোমার টার্গেট হলো 2 বছর পরে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, আমার কাছে টাইম আছে 2 বছর, এই 2 বছরের মধ্যে হয়তোবা আমার আইফোনটা কিনতে লাগবে 2 লাখ টাকা, তাহলে আমি এখন থেকে জমাবো। তাহলে আমার টার্গেট কি 2 বছরে আমার কাছে 2 লাখ টাকা জমবে। এখন এই জমানোটা তুমি চাইলে একবারে জমাইতে পারো, তুমি চাইলে বারবারে জমাইতে পারো। প্রত্যেক মাসে মাসে কিছু করে টাকা একটা ব্যাংকের মধ্যে রাখলা, সেটা মাটির ব্যাংকে বাসায় রাখো অথবা ওই ব্যাংকে যেয়ে রাখো। ব্যাংকে যদি রাখো তাহলে সুদ আসবো, আর মাটির ব্যাংকে রাখলে সুদ আসবো না, পার্থক্য হলো এটা। তো টাকা যদি জমাও অল্প অল্প করে, যখন যা পারতেছো প্রতিদিন যা পারতেছো জমাইতেছো, টার্গেট হলো 2 লাখ টাকা বোনের আবদার মিটাইতে হইব। এটা একটা, একবারে না বারবারে জমাইতেছি। আরেকটা কি, আরেকটা হলো একবারে তোমার কাছে আজকে মনে করো 90,000 টাকা আছে, দৌড়দা গেছো গা ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে বলছো আমার কাছে 90,000 আছে, 2 বছর পরে আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিবো। আমাকে বলেন 2 বছর পরে 2 লাখ টাকা পাইতে হইলে আজকে একবারে টাকা জমা দিয়ে দেবো, কয় টাকা দিলে এটা ফুল্লা ফাইপা 2 লাখ হবে? কয় টাকা জমা দিলে এই 2 লাখ টাকা হয়ে যাবে একটা সময়? ব্যাংক হিসাব টিসাব কইরা দেখবো যে ব্যাংক বললো তোমাকে কাজ করেন আপনি আজকে আহ 90,000 টাকা দিয়ে যান, বা আপনি আজকে 80,000 টাকা দিয়ে যান, এই 80,000 টাকা দিয়ে আপনি যান গা, আপনার আর আসার দরকার নাই, 2 বছর পরে আইসা আজকের ডেটে 2 বছর পরে আইসা 2 লাখ টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে যাবেন। তাহলে জমা দিলাম একবার, পাবো একবার, জমা দিলাম একবার, উত্তোলন করে নিয়েও আসবো একবার, তাহলে এটাকে বলবো লামসাম, একবার জমা একবার গ্রহণ। এরকমই আমি লিখছি দেখো, এই যে একবার জমা একবার গ্রহণ, এটার মধ্যে থেকে সূত্রটা দেখো, তাই ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু, ভবিষ্যৎ মূল্য বা প্রান্তীয় মূল্য মানে মেয়াদ শেষের মূল্য। আমি প্রথম সূত্র লিখছি এফ বি সমান পিবি 1 + i পাওয়ার n। এই সূত্রটা কখন হবে, জমা দিব একবার উত্তোলন করব একবার। আবার এটাও হবে কখন, এটা দিব জমা দিব একবার উত্তোলন করবে একবার, কিন্তু সুদ হবে বারবার, 2 মাস পর পর সুদ, 3 মাস পর পর সুদ, কোয়ার্টারলি বায়ো মান্থলি এরকম করে সুদ। আর ইনস্টলমেন্টের ক্ষেত্রে
বারবার জমা দিব, মানে ব্যাংকে যায় বলছো যে ব্যাংকের ম্যানেজারকে বলছো 2 বছর পরে 2 লাখ টাকা আমার দরকার, আপনি বলেন আমি কিভাবে টাকা জমা দিব, তবে আমি বারবার দিব, অল্প অল্প জমাবো। তখন ব্যাংক হিসাব করে বলবে যে আপনি বারবার মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে বছরে একবার, অথবা 2 মাস পর পর, 3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর আপনি টাকা জমা দেন, যে পরিমাণ টাকা জমা দিবেন। এখন টাকা জমা দেওয়ার তারিখ 2 রকমের হয়, একটা হলো মাসের শুরুতে, একটা হলো মাসের শেষে। তুমি চাইলে জানুয়ারি মাসের 1 তারিখে টাকা জমা দিতে পারো, প্রতি মাসের 1 তারিখে, চাইলে প্রতি মাসের 30 তারিখেও টাকা জমা দিতে পারো। এখন এই যে শেষ শুরু, এই দুইটা কথা বলছি। শেষ আর শুরুর পার্থক্য হলো এই লেনজাটা দেখো, 1 + i, এই এতটুকু যুক্ত করলে শুরুর জাবেদা হয়, শুরুর সূত্রটা হয়ে যায়। যেমন শেষের সূত্রটা হলো পিবি সমান a/i 1 + i পাওয়ার n -1। এই সূত্রটাকেই আবার এখানে লিখছি শুধু 1 + i। এখন এই 1 + i যুক্ত হলে শুরু, আর না বললে শেষ। প্রশ্নে লেখা থাকবে না শুরু না শেষ, যদি লেখা থাকে তাহলে থাকলো, শুরু হলে শুরু, শেষ হলে শেষ। এখন কথা হলো, যদি অঙ্কে শুরু শেষ কিছু বলা নাই, তাহলে আমরা শেষ ধরে নিব, সব সময় মনে রাখবো। আমরা কি ধরে নিব? শেষ ধরে নিব। এখন আমি একটা বিকল্প বিষয় দেখাই তোমাদের, হয়তোবা তোমরা এটা নিয়ে একটু সমস্যায় পড়তে পারো। দেখো আমি এই সূত্রটা একটু লিখি। এই যে FB সমান a/i 1 + i পাওয়ার n -1, এটা হলো সূত্র। এটার বিকল্প অনেক রকম প্রেজেন্টেশন আছে, বুঝছো? কেউ এটাকে এইভাবে লিখবো, দেখো, কেউ লিখবো এইভাবে পাওয়ার n -1। হ্যাঁ, এইভাবে যদি কেউ লেখে হতাশ হওয়ার কিছু নাই, এটাও ঠিক আছে, এটাও যা এটাও তা, একই জিনিস। আবার যদি এইভাবে লিখি, দেখো, এই দেখো পুরাটা, নিচে হলো আই। দেখো, তাই এই সূত্রটা মানে উপস্থাপন করার এই 3টা ভঙ্গি আছে। তুমি যদি এভাবে করো হইছে, এভাবে করো হইছে, এভাবেও যদি করো হইছে। মানে এই 3টার মধ্যে কোন ভাবে উপস্থাপন করবে এটা তোমার ইচ্ছা। তোমাদের যদি ইন্টারে ফিনান্স থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই 3 ভাবের কোনো একভাবে দেখছো। And কোনটা ব্যবহার করব, যেটা ইচ্ছা তুমি সেটা ব্যবহার করো। আশা করি আমি মনে হয় বুঝাইতে পারছি এগুলো। হয়েছে? সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমি গ্রুপে শীটটা দিয়ে দিয়েছি, তোমরা শীটটা কপি করে নিও, যাদের লাগবে তারা কপি করে নিও। ঠিক আছে, আগামী ক্লাসে তাহলে ইনশাল্লাহ অঙ্ক শুরু করে দিব। আমরা সপ্তাহে ক্লাস নিব হলো 5টা। আমার একটা ব্যাচ রিসেন্টলি শেষ হবে, আর একটা ক্লাস পরে। 5টা, তাহলে 5টা যদি ক্লাস নেই, তার মধ্যে 2টা ক্লাস নিব ফিনান্স, 3টা ক্লাস নিব অ্যাকাউন্টিং। কারণ অ্যাকাউন্টিং ক্লাসটার একটু অঙ্ক বড় হবে, এই জন্য অ্যাকাউন্টিং 3টা ক্লাস নিব সপ্তাহে, আর নিব 2টা, যাতে আমাদের টার্গেট হলো 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করা। বিষয়টা হলো ক্লাস হবে? হ্যাঁ, কবে কবে ক্লাস হবে? আমি শিডিউলটা লিখে দিব না, আমি ওই গ্রুপের মধ্যে শিডিউলটা লিখে দিব। আজকে কি বার? বুধবার না? জি স্যার। প্রথমত হলো শনি সোম বুধ 8টা বাজে, একটা 8টা থেকে 9টা একটা হবে। আর 2 দিন আমি সামনে বাড়াবো, বাড়ানোটা এখনো বলতে পারতেছি না, পরে বাড়াবো। আর মাঝে মাঝে আমি কিন্তু এখন অনেক সময় কি করবো, আমি ফেসবুক লিংকটা তোমাদের দিয়ে রাখবো, আমার ফেসবুক লিংকটাকে ফলো করে রাখবা। আমি মাঝে মাঝে এখন সপ্তাহে একদিন কি করি, এই পরীক্ষা চলে আসছে তো এই সময় আমি ফ্রি ক্লাস করাই। মনে করো একদিন একটা ক্লাস দিব, এক ক্লাসের মধ্যে লাইভ ক্লাস করাইয়া একটা চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করাই দিই। 2 ঘন্টা করাই ক্লাস, 2 ঘন্টার মধ্যে ফুল চ্যাপ্টার কমপ্লিট করাই। এরকম 2-1টা চ্যাপ্টার তোমরা পাইবা, ওইটা অবশ্য আমি সবার জন্য উন্মুক্ত করাই। আচ্ছা, তাহলে ঠিক আছে।